এরকমটাই বোধহয় চেয়েছিল প্রত্যেকটা ভারতীয় ফ্যান। এরকম এন্ডিং, এরকম গেস্টার হয়তো সকলেই আশা করেছিল, প্রত্যেকটা ভারতীয় ফ্যান। আজকে কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচের ফিনিশটা যেভাবে হলো, সেভাবে কিন্তু সত্যিই বলা যেতে পারে প্রত্যেকটা ফ্যানের ইচ্ছা ছিল এইভাবেই ফিনিশটা হোক। কারণ এই ফিনিশটা শুধুমাত্র একটা লেগেসি ফিনিশ হলো না অস্ট্রেলিয়ার মাটিতে, বরং বলা যেতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় এক তারকার মানে খেলার অবসান ঘটলো আজকের এই মানে ম্যাচের মাধ্যমে। সত্যি বলতে কি সবাই চেয়েছিল এরম ধরনের একটা ফেয়ারওয়েল, যেটা কিন্তু তারা নিজেরা নিজেদেরকে দিয়েছে। অনেক প্রশ্ন, অনেক কিছু কিন্তু উঠেছে, তারপরেও কিন্তু যোগ্য জবাব প্রত্যেকটা হেটার্সের মুখে কিন্তু ঠুকে দিয়েছে। আমিও আজকে অফিসে ছিলাম যখন খেলাটা হচ্ছিল, এবং আমার সাথেও একজনের তর্কাতর্কি লেগে গেছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি টিমে থাকা দরকার না দরকার না, এই টপিক নিয়ে তো মানে আমার সাথে লেগেই গেছিল। আমি একটাই কথা সবাইকে বলি যে ফর্মের বেসিসে যদি বিচার করা হয়, তাহলে আউট অফ ফর্ম প্লেয়ার কিন্তু অনেকে এই টিমে আছে, তারা সবার আগে বাইরে যাওয়া উচিত যদি ফর্মের বিষয় মানে দিয়ে টিম সিলেকশন হয়। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে কিন্তু প্রুভ করেছে, তারা হয়তো প্রথম একটা দুটো ম্যাচ টাইম লেগেছে, বাট তারা কিন্তু ইন ফর্ম এবং তারা কিন্তু ক্লাস প্লেয়ার। বলে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, সেই কথাটা কিন্তু এরা দুজনে একদম মানে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু প্রুভ করছে। প্রথম থেকে যদি ম্যাচের লেখাজোখাটা বলা যায়, প্রথমে এই ম্যাচটা যেভাবে শুরু হলো, অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করে, এবং এই যে সিরিজে প্রথমবার ভারতীয় দল কিন্তু চেজ করতে আসে এবং অস্ট্রেলিয়া দল প্রথম ব্যাটিং করতে আসে। তো অস্ট্রেলিয়া দল যখন ব্যাটিং করতে আসে তখন কিন্তু অস্ট্রেলিয়ার প্রথম দিকে স্টার্টিংটা ভালো হলেও উইকেট কনসিস্টেন্ট বেসিসে পড়তে থাকে। কিন্তু যদি অস্ট্রেলিয়ার আমি কথা বলি, অস্ট্রেলিয়ার ইনিংসে মিচেল মার্শ 50 বলে 41 রান করে, একটা ধুয়াধার ইনিংস, ওডিআই হিসাবে খুবই ভালো ইনিংস। ট্রাভিস হেড 25 বলে 29 রান করে, এবং বলার বিষয় কিন্তু এটাই যে ট্রাভিস হেড কিন্তু পুরো সিরিজে ফ্লপ। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পর থেকে ট্রাভিস হেডও মনে হয় সেরকম ধরনের আর প্লেয়ার নেই, কি জানি কি হচ্ছে, বাট ট্রাভিস হেড এই সিরিজে পুরোপুরি ফ্লপ। ম্যাথিউ শর্ট নামে 41 বলে 30 রান সেও করে, ওয়াশিংটন সুন্দর তাকে নিজে স্বীকার করে। ট্রাভিস হেডকে মোহাম্মদ সিরাজ আউট করে এবং মিচেল মার্শকে অক্ষর প্যাটেল আউট করে। ম্যাট রেনশো নামে, এবং ম্যাট রেনশো খুব ভালো একটা 50 করে, 58 বল 56 রান, যদিও ওয়াশিংটন সুন্দর তাকেও আউট করে দেয়। অ্যালেক্স ক্যারি খুব কম রানেই আউট হয়, 37 বলে 24 রান করে, তাকেও হর্ষিত রানা আউট করে। এবং কুপার কনলি যে আগের ম্যাচে ধাক্কাটা দিয়েছিল ভারতীয় দলকে, তাকে কিন্তু হর্ষিত রানা আউট করে, এবং শ্রেয়াস আইয়ার হর্ষিত রানা আউট করে, বিরাট কোহলি একটা দুর্দান্ত ক্যাচ নেয়। মিচেল ওয়েন তাকেও হর্ষিত রানা আউট করে, এবং রোহিত শর্মা ক্যাচ নেয়, এবং মিচেল স্টার্ক, ন্যাথান ইলিস, মিচেল স্টার্ককে কুলদীপ যাদব আউট করে, ন্যাথান ইলিসকে প্রসিদ্ধ কৃষ্ণা এবং অ্যাডাম জাম্পার নট আউট থেকে যায়। যদিও লাস্ট উইকেটটা হেজেলউডে, সেটাও হর্ষিত রানাই নেয়, তাকে বোল্ড করে। এবার যদি প্রথম থেকে ভারতীয় দলের অ্যানালাইসিস করি, ভারতীয় দলে কিন্তু দুটো চেঞ্জ হয় আজকে। কুলদীপ যাদব টিমে আসে, এবং টিমে আসে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। কাদের জায়গায়? নীতিশ কুমার রেড্ডি এবং আর্শদীপ সিং। প্রথমেই কিন্তু একটা লোকে মানে কন্ট্রোভার্সি যারা মানে একটু লাগাবে যে আর্শদীপ সিং কিন্তু খুব একটা খারাপ বোলিং করছিল না, যদিও তারা কিন্তু টিম থেকে বাদ দিয়ে তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে আনা হয়। এবং আপনি যদি দেখেন কুলদীপ যাদবের চয়েসটা কিন্তু মানে একদম এই ছিল, কারণ নীতিশ কুমার রেড্ডি রুলড আউট হয়ে গেছিল, কালকে আমরা খবর পেয়েইছিলাম। তো এই ক্ষেত্রে যখন এই টিমটা খেলানো হয়, এই টিমে কিন্তু হর্ষিত রানার ওপর অনেক প্রশ্ন উঠেছে, যদিও আজকে হর্ষিত রানা পারফরমেন্স করেছে। 8 ওভার 4 বলে 39 রান দিয়ে 4 উইকেট নেয়। মোহাম্মদ সিরাজও 5 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা 7 ওভারে 52 রান দেয়, যদিও সে কিন্তু বেশ রান খেয়েছে বলা যেতে পারে, 7-এর ইকোনমি কারোরই ছিল না, তার ছিল, বাট একটা উইকেট নেয়। কুলদীপ যাদব 10 ওভারে 50 রান দিয়ে একটা উইকেট নেয়। অক্ষর প্যাটেল 6 ওভারে মাত্র 18 রান দিয়ে 1 উইকেট নেয়, এবং অক্ষর প্যাটেল কিন্তু যেখানে যেখানে বোলিং করছে খুবই ইকোনমিক্যাল বোলিং করছে, সে কিন্তু একদম প্রপার অলরাউন্ডার হিসাবে খেলছে ইন্ডিয়ান ওডিআই টিমে, এটা কিন্তু বলতেই হবে। এবং ওয়াশিংটন সুন্দর 10 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট নেয়। এবার অস্ট্রেলিয়ার মাঠে 3টে এরকম প্রপার স্পিনার নিয়ে খেলা, সেটাও কিন্তু কোনো বড় ব্যাপারের থেকে কম নয়। ভারতীয় দল যখন চেস করতে নামে, রোহিত শর্মা এবং শুভমান গিল ভালো স্টার্ট করে, যদিও শুভমান গিল 26 বলে 24 রান করে আউট হয়ে যায়, এবং তাকে জশ হেজেলউড আউট করে। তারপরে বিরাট কোহলি ব্যাটিং করতে নামে এবং রোহিত শর্মা, মানে কার কথাটা আগে বলবো আর কার কথাটা পরে বলবো এইটা নিয়ে আমি একটু কনফিউজ। প্রথমে বিরাট কোহলির কথাটাই বলে দিই, দুটো ব্যাক টু ব্যাক ডাক কোথায়?
অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার মাটি বিরাট কোহলির খুব পছন্দ, যেখানে সে অনেক রান করেছে, এবং যে অস্ট্রেলিয়ার মাটি বিরাট কোহলিকে একটা স্টার থেকে সুপারস্টার মেগাস্টার বানিয়েছে ক্রিকেটে, সেটা কিন্তু এই অস্ট্রেলিয়ার মাটি। সেখানে সে দুটো পরপর ডাক, এবং থার্ড ম্যাচে অবভিয়াসলি সবাই খুব টেন্স যে কি করবে কি করবে। বিরাট কোহলি প্রথম দিকে কিন্তু হেজেলউড যেভাবে বিরাট কোহলির ক্লাস নিচ্ছিল, কিন্তু মানে বিরাট কোহলি রীতিমতো আনস্টেবল হয়ে গেছিল পিচে, যেভাবে হেজেলউড বোলিং করছিল। বাট একবার যখন হেজেলউড সরে যায়, তারপর থেকে কিন্তু বিরাট কোহলি তার সেই চিরাচরিত ছন্দে একটু বিজি প্লেয়ার, টুক করে সিঙ্গেল নেওয়া, একটু করা, ড্যাপ করা, এবং গ্যাপ পেলে 4 মেরে দেওয়া এবং 6 মেরে দেওয়া, এই জিনিসটা কিন্তু বিরাট কোহলি শুরু করে। এবং যখন সে শুরু করে তখন কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কোনো অ্যান্সার থাকে না। যখন একবার সে শুরু করে দেয় মানে খেলা, তারপর কিন্তু অস্ট্রেলিয়ান টিম পুরোপুরি মানে তখন বিরাট কোহলি কিছু ভুল করবে, তখনই বিরাট কোহলি আউট হবে। এইটা কিন্তু আমি সবসময় বলি, বিরাট কোহলি এমন ধরনের প্লেয়ার যার মতো কনসিস্টেন্ট প্লেয়ার আমি খুব কম দেখেছি, মানে আমি দেখিনি বললেই চলে। বিরাট কোহলি একসময় কনসিস্টেন্স এমন ছিল যে প্রত্যেকটা ম্যাচে গুণাগুন্তি রান করতো বিরাট কোহলি। তো সেই কনসিস্টেন্ট প্লেয়ার, যাকে কিনা রবি শাস্ত্রী এটাও বলে যে সে যদি আজকের থেকে 2050-এ কোনো ম্যাচ চেস করতে নামে সেটাও করে দেবে। আর বিরাট কোহলি সত্যি এমনই একটা প্লেয়ার যে যখন নিজে খেলতে শুরু করবে তখন কিন্তু তাকে কেউ আউট করতে পারবে না। বিশেষ করে ওয়ানডে ফরম্যাট, টি-20 ফরম্যাটে তবু একটু প্রেশার থাকে, মারতে হয়। ওয়ানডে ফরম্যাট যেভাবে বিরাট কোহলি মাস্টারি করে রেখেছে সেটা কিন্তু কেউ করতে পারবে না। বিশেষ করে সিঙ্গেল ডবলের রোটেশনটা দুর্দান্ত দুর্দান্ত। বিরাট কোহলি চিরাচরিত ফর্মে ফিরেছে, এবং আজকে তার ইনিংস 81 বলে 74 রান, 7টা 4 মেরে, এবং নট আউট। বুঝতেই পারছেন, মাত্র 7টা 4 মেরেছে, এবং বাকি সব রান কিন্তু সিঙ্গেল ডাবলসে নিয়েছে। তো তার ফিটনেস নিয়ে আশা করব কোনো হেটার্সের কোনো প্রশ্ন থাকতে পারে না। 2027 বিশ্বকাপ কিন্তু এদের দুজনের একদম চোখ বন্ধ করে খেলা উচিত। আমার ডাউট হয়ে গেছে শুভমান গিলের ওপর, সে 2027 অব্দি ফর্মে থাকবে তো, কারণ সে বরং আউট অফ ফর্ম তাকে দেখে মনে হচ্ছে। এবার যদি আসি রোহিত শর্মার কথায়, রোহিত শর্মা কোন দিক দিয়ে শুরু করবো আর কোন দিক দিয়ে শেষ করবো আমি জানি না। 38 ইয়ার্স অফ এজ, যদি লোকে বলে যে এইটাই রাইট টাইম সরে যাওয়ার, তাহলে আমি মানতে পারি। বাট পারফরমেন্স, ফিটনেস, ফিল্ডিং, এই তিনটে বিষয় যদি তাকে বিচার করা হয়, আমি বলবো রোহিত শর্মার এখনও 3-4 বছর আরামসে খেলে যাওয়া উচিত। রোহিত শর্মা হচ্ছে এমন একটা প্রবাবলি প্লেয়ার যে যত সময় এগোচ্ছে তার খেলার স্টাইল আরও বেটার হচ্ছে। আজকে রোহিত শর্মার ইনিংসটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে, সে যেভাবে অ্যাডাম জাম্পাকে খেলেছে, সে যেভাবে হেজেলউডকে, স্টার্ককে খেলেছে, তাকে দেখে মনে হচ্ছে তার কাছে যেন অ্যাডিশনাল অনেকটা টাইম আছে। প্রত্যেকটা বল যেন সে নিজের ইচ্ছা মতো খেলছে প্রত্যেকটা লোকেশনে। এটা কিন্তু আজকে সত্যি, বিশেষ করে জ্যাম্পার স্পেলটা যখন রোহিত শর্মা খেলেছে, অ্যাডাম জাম্পার স্পেলটা, মানে অ্যাডাম জাম্পার যথেষ্ট ভালো বোলার, কিন্তু তার রোহিত শর্মাকে যখন জাম্পা বল করছে না, মনে হচ্ছে রোহিত শর্মা যেন ইচ্ছা করে যেদিক পারবে সেদিক মারবে, এতটাই রোহিত শর্মার কাছে টাইম। এটা কিন্তু আজকে সত্যি বোঝা গেল। আর রোহিত শর্মা যে কনসিস্টেন্ট বেসিসে খেললো, গত ম্যাচে 73, এই ম্যাচে 121 নট আউট 125 বলে, 13টা 4, 3টে 6। একটা মোমেন্টের জন্য মনে হয়নি যে রোহিত শর্মা আউট হয়ে যাচ্ছে, নট আ সিঙ্গেল মোমেন্ট যেখানে দেখে মনে হচ্ছে রোহিত শর্মা আউট হতে পারে। আর রোহিত শর্মা ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ড ক্রিকেট র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল। শুভমান গিলকে হারিয়ে সে 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল 38 ইয়ার্স অফ এজে। তার ফিল্ডিং যথেষ্ট ভালো, এবং কোথাও গিয়ে কিন্তু সে প্রত্যেকটা সিলেকশন কমিটিকে এবং ম্যানেজমেন্টকে কিন্তু রিগ্রেট করাচ্ছে তার থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়ার জন্য। ডেফিনেটলি এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ কিন্তু রোহিত শর্মাই, এবং রোহিত শর্মা এটা কিন্তু সকলের আঙুলে, মানে চোখে আঙুল দেখিয়ে কিন্তু দেখিয়ে দিল যে সে কত বড় প্লেয়ার, সে কত বড় ম্যাচের প্লেয়ার। সো রোহিত শর্মাকে নিয়ে আশা করব যাদের যাদের ডাউট ছিল যে সে খেলতে পারবে কি পারবে না, আমার মনে হয় না এই পারফরমেন্সের পর কোনো সিলেকশন কমিটির সাহসও হবে তাকে ড্রপ করা, কারণ উচিতই নয়। যে প্লেয়ারটা নিজের 100% দিচ্ছে ফিটনেসের ওপর, যে প্লেয়ারটা নিজের 100% দিচ্ছে ফিল্ডিংয়ের ওপর, যে প্লেয়ারটা নিজের 100% দিচ্ছে ব্যাটিংয়ের ওপর, সেই প্লেয়ারটাকে ড্রপ করার কি মানে হয়? রোহিত শর্মা তো টি-20 ক্রিকেট নিজে থেকেই ছেড়ে দিল, বিরাট কোহলি তো টি-20 ক্রিকেট নিজে থেকেই ছেড়ে দিল, টেস্ট ক্রিকেট তো নিজে থেকেই ছেড়ে দিল। একটা ফরম্যাট তারা একটা ওয়ার্ল্ড কাপের জন্য খেলতে চায়। এখানে যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন কমিটি তাদের না সুযোগটা দেয়, তাহলে এর থেকে খারাপ ডিসিশন কিছু হতে পারে না বলে আমি মনে করি। এই জয় অবশ্যই আমরা সিরিজ হয়তো জিততে পারলাম না, কিন্তু রোহিত এবং কোহলির কামব্যাকটা দেখে কিন্তু আমরা সত্যি ইন্ডিয়ান ফ্যান হিসেবে আমরা সকলে খুব খুশি। ওয়ানডে সিরিজ আমরা হেরে গেছি, তবে চাইবো টি-20 সিরিজে একটা জোরদার কামব্যাক করতে। আগামী দিনে টি-20 সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতেই হবে, সেখানে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে খেলা হবে।
আশা করব সেখানে আমরা জোরদার কামব্যাক করতে পারবো এবং ডেফিনেটলি রোড টু 2027 আমরা সকলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে চাইব। এই বলে আমরা ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ইন্ডিয়া আজকে 9 উইকেটে ম্যাচটা জিতে গেছে। সেই আনন্দে আপনারা যদি ভিডিওটা লাইক করে দেন আরও ভালো হয় এবং পারলে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবদের সাথে যারা রোহিত শর্মা বিরাট কোহলির খুব বড় ফ্যান, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। ক্রিকেট রিলেটেড কন্টেন্ট এই চ্যানেলে আসতেই থাকে। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।